হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আমরা গত কয়েকদিন ধরে রিজনিংয়ের ক্লাসগুলো করছিলাম, যেটা আমাদের সকাল 10টার দিকে ক্লাসগুলো আসে, প্রতিদিন সকাল 10টা থেকে সোম থেকে শুক্র। সেখানে আমি তোমাদেরকে একটা জিনিস নতুন অ্যাড করছি, সেটা হচ্ছে এখন থেকে সোম থেকে শুক্র না হয়ে এখন মঙ্গলবার থেকে শনিবার হবে, সোমবারটা বন্ধ থাকবে, ঠিক আছে? তো এবার হচ্ছে রিজনিং ক্লাস যেটা থাকছে, তোমাদের যে রিজনিং ক্লাসটা আমি দিচ্ছিলাম সেটাতে আসন বিন্যাস, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিজনিং ফর এনি কম্পিটিটিভ এক্সাম, এটা কিন্তু তোমাদেরকে করানো হচ্ছিলো। আর অনেকগুলো রিজনিং করিয়েছি যেগুলো সব ইম্পর্টেন্ট। তোমাদেরকে কয়েকটা কথা এখানে বলে রাখি, যারা অনেকে ক্লাসগুলো ঠিকমতো করছে না তাদের জন্য স্পেশালি বলছি, যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তুমি যে কোনো পরীক্ষা দাও, এই কোশ্চেনগুলো কিন্তু থাকবে। তো তোমাদের প্রথমত কাজ হবে, যখনই আমি কোশ্চিনটা প্রোভাইড করছি তোমাদের, সেই কোশ্চিনটা দেখে দেখে অ্যারেঞ্জটা করতে, ঠিক আছে? কোশ্চিন দেখে দেখে তোমরা আগে সবার প্রথমে এটা করে নেবে, কারণ এই যে প্রশ্নগুলো আমি প্রোভাইড করছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। তাহলে তোমরা কোশ্চিনটা দেখে সঙ্গে সঙ্গে আগে নিজেরা করার চেষ্টা করবে, অথবা আমি যে করে দিলাম সেই প্রশ্নটাকে বারবার দেখবে, খাতার মধ্যে টুকে নেবে। দেখো, ইউটিউবে প্রচুর ক্লাস দেখা যায়, প্রচুর কোশ্চিন আনসার অ্যানালাইজ হয়, অনেক ভালো ভালো স্যাররা বিভিন্নভাবে চেষ্টা করেন ছাত্রদেরকে বোধগম্য করানোর জন্য, বা অনেক চেষ্টা করেন বিভিন্নভাবে ছাত্রদের কিভাবে সহজভাবে তুলে ধরা যায় সেটা চেষ্টা করেন। এবার আমরা যখন ভিডিওসগুলো দেখি তখন আমরা কিন্তু বুঝে যাই যে হ্যাঁ, রিজনিংটা এইরকম হবে, আমি কিন্তু রিজনিং পারবো, বা এই রিজনিংটা পরীক্ষায় আসলে আমি পারবো। কিন্তু আদতেও যেটা সমস্যা হয় যে পরীক্ষায় গিয়ে হয় টাইম নিয়ে প্রবলেম হয়, না হলে রিজনিংটা করে ওঠা যায় না। ফলে এইদিক ওদিক ভাবতে ভাবতে ফাইনালি পুরো রিজনিংটা বেকার চলে যায়। তো সবার প্রথমে যেটা করতে হয়, আমরা ইউটিউবের ক্লাস দেখে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যেতে হবে, ঠিক আছে? প্রথম 1 নম্বর কাজ হবে এটা। প্রথমেই যখনই আমি ইউটিউবের ক্লাস দেখছি, যে কোনো ক্লাস, তুমি জিকে ক্লাস দেখো, ইংলিশ ক্লাস দেখো, রিজনিং ক্লাস দেখো, ম্যাথ ক্লাস দেখো, বা আদার্স যে কোনো ক্লাস দেখো, তোমার সবার প্রথম হবে একদম ধীর মস্তিষ্কে পড়ার টেবিলে বসে খাতার নিয়ে রিজনিং ক্লাস বা যে কোনো ক্লাসটা ইউটিউবের করছো, সঙ্গে সঙ্গে কোশ্চিনটা টুকে নেবে। যে এক্সট্রা ডিটেলস বা এডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই এডিশনাল ইনফরমেশনগুলো নিয়ে নেবে। রিজনিং করার সময় প্রথমে কোশ্চিনটা টুকে নেবে, কোশ্চিনটা টুকে নিয়ে ভিডিওটাকে স্টপ করে রাখবে, বা যতগুলো কোশ্চিন দিচ্ছে তুমি দেখে নিলে কোশ্চিন, সমস্ত কোশ্চিনগুলো তোমরা হচ্ছে কী করবে, টুকে নেবে। এই কোশ্চিনগুলো আবার আরও একটা কাজ হয়, আমি তো তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করেই দিচ্ছি। আমাদের যে ইউটিউব, আমাদের যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের ডাব্লিউপি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ডাব্লিউপি গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু পেয়ে যাবে, এর দেখবে লিঙ্ক ডিসক্রিপশন আছে, সেখান থেকে নিয়ে নেবে। তো এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে 1 নম্বর কথা। আমার পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে আরও বলেছিলাম যে তোমরা যদি পিডিএফটা নাও পাও, এই দুটো চ্যানেলে যুক্ত নাও হতে পারো, তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমার নাম্বার হলো 8759907656। যদি না পাও, কিছু বুঝতে না পারো, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দেবো ব্যাপারগুলো, বা পিডিএফটা প্রোভাইড করে দেবো। এইবার তোমরা পিডিএফটা পেয়ে গেলে, তার মানে সমস্ত কোশ্চেনগুলো পেয়ে গেলে। কোশ্চেনগুলো পেয়ে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবেই লিখে রাখবে যে ক্লাস রিজনিং ক্লাস 1 কি, রিজনিং ক্লাস 2 কি, রিজনিং ক্লাস 3, আসন বিন্যাসে রিজনিং ক্লাস 2, এইভাবে তোমরা কিন্তু নোট করে রাখবে খাতার মধ্যে। দেখো, পিডিএফ পেয়েছো, পিডিএফটা রাখবে না, পিডিএফটা কী করবে, খাতার মধ্যে নোট করে রাখবে। আজকে হয়তো রিজনিং তুমি শিখছো, এখন হয়তো সব রিজনিং পেয়ে যাচ্ছ। এবার দেখো, তোমাদের রিজনিংয়ের যে বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে বলে দিই। তুমি যে রিজনিংগুলো করছো, ধরো যে এখানে এইরকম একটা বৃত্তাকারের রিজনিং ছিল। এবার ধরো যে এখানে বলেছিল যে 5জন সদস্য কী করেছে, কেন্দ্রের দিকে মুখ করে আছে। তুমি এবার কেন্দ্রের দিকে মুখ করে 5জন সদস্য এঁকে নিলে। এবার দেখো, অ্যাজ অনেস্ট আমি তোমাদেরকে যেটা বলবো এটা মাথায় রাখবে। আমি যখনই ধরছি, আমি কিন্তু যেহেতু অঙ্কটা আগেই কষে নিয়েছি, ফলে আমি এখানে পি, এখানে এম কি যেই হোক সেই সংখ্যাটা ধরছি। এখানে না ধরে তুমি ধরো যে এখানে ধরলে, তাহলে প্রবলেমটা হতে পারে তোমার। তার মানে তোমাকে 2-4 বার সেই অঙ্কটা করতে, আমি যখন বলে দিলাম তার মানে কি, আমি পিটা এখানে ধরলাম, এবার এখানে এক্স্যাক্টলি পিটা এখানে হবে বলে আমি এখানেই ধরেছি, যেহেতু আমি অঙ্কটা আগে থেকে কষে নিয়েছি। তুমি তো আগে থেকে কষে নাওনি, তুমি তো ফার্স্ট টাইম করছো। এবার ফার্স্ট টাইম যেহেতু করছো, তুমি পিটা এখানে ধরলে ধরো, তারপরে গিয়ে 3 ঘর পরে বা 2 ঘর পরে এম হবে, তুমি গিয়ে এমটা ধরলে। পরে যখন দেখা যাচ্ছে যে এখানে যখন এল হলো, তখন বললো যে এমটা 1 ঘর লেফটে হবে, তখন তোমার দেখালো যে এইটা হতো না, 1 ঘর লেফট মানে এইটা হতো, তখন গিয়ে তোমার প্রবলেম হলো। তো এই যে জায়গাটা মানে এম
এখানে আমি পি ধরেছিলাম কারণ আমি অঙ্কটা কষেছিলাম। এবার 2 ঘর বাঁয়ে এদিকে ধরেছিলাম। তুমি যদি এখানে ধরো তাহলে 2 ঘর বাঁয়ে তুমি যদি এখানে ধরো, আবার এল যদি এখানে হয়ে যায় তখন তোমার বাঁ কিন্তু এটা হচ্ছে না। এল এর লেফট সাইডে যদি এম বলে তাহলে হচ্ছে না। যেহেতু আমি অঙ্কটা অলরেডি আগে কষে নিয়েছি বা রিজনিংটা যেহেতু আমি আগে করে নিয়েছি, ফলে আমি যেটা ধরছি যে এখানেই পি হবে, সেটা আমার কিন্তু ক্যালকুলেশনের ফলে, কারণ আমি এটা আর সময় নষ্ট করতে চাই না, ফলে আমি ক্যালকুলেশনটা কিন্তু শর্টকাটে দেখেছি। অ্যাজ অনেস্ট তোমরা কিন্তু এইভাবে, আমি তোমাদেরকে বলে দিলাম সিক্রেটটা, এইভাবে কিন্তু তোমাদের হবে না। তোমাদের কিন্তু একটা, তুমি কিন্তু এক জায়গায় ধরবে, ধরো যে তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করছো র র বাউন্ডারিতে, র লাইনে। এবার ধরো যে লাইনে করছো একই লাইনে। এবার ধরো যে আমি বললাম যে বি পি এর পাশে আছে, ধরো বললাম এ সি এর পাশে আছে, তাহলে তোমাকে আমি এ এখানে আঁকলাম, এখানে আমি সি আঁকলাম, ঠিক আছে। এবার কি হয় যে তোমার তো এরকমও হতে পারে যে তুমি এইদিকে এ আঁকলে, এইদিকে সি আঁকলে, এরকমও তো হতে পারে, তুমি তো এইদিকেও আঁকতে পারো, কিন্তু আমি কেন এইদিকে আঁকছি? কারণ অঙ্কটা আমি আগে কষে নিয়েছি, বুঝার চেষ্টা করো, অঙ্কটা আমি কষে নিয়েছি, তার ফলে এরকম করছি। তাহলে এইখানে কথাটা কি দাঁড়ালো, তোমাদের তোমাদের কি প্রয়োজন পড়বে? যেটা তোমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমরা খাতার মধ্যে আগে কোশ্চিনটা টুকে নেবে, খাতার মধ্যে কোশ্চিনটা টুকে নিয়ে সেই অনুসারে আগে নিজেরা চেষ্টা করবে। যখন 2বার নিজেরা চেষ্টা করবে তখন কি হবে, এই প্র্যাকটিস সেটটার মাধ্যমে তোমার ওই প্র্যাকটিসটা কমপ্লিট হবে। যেহেতু আমি ডাইরেক্টলি পি ধরেছি এখানে, তোমার কিন্তু সেক্ষেত্রে ডাইরেক্টলি পি এখানে না ধরে তুমি এখানেও ধরতে পারো, ঠিক আছে। তো এইখানে ভুল হয়ে এখানে আসলো কেন, সেটা তুমি কিন্তু 2বার অঙ্কটা কষার পরে পারবে, যেটা আমি করেছি। আমিও 2বার ধরো এইখানে পি ধরেছিলাম, তারপরে এখানে এম ধরেছি, তারপরে গিয়ে অঙ্কটা কষেছি। তো সেই জায়গাটা তোমাদেরকেও রেডি করতে হবে যাতে তোমাদের কোনো রকম প্রবলেমস না হয়, ঠিক আছে। এইটা একটা ম্যাটার গেল। আর একটা, তোমাদের যেমন বারবার প্রত্যেকবারই বলছি যে দেখো প্রশ্নের মধ্যে তোমাদেরকে কি বলছে সেটা দেখবে, প্রশ্নের মধ্যে তোমাদেরকে কি বলছে সেটা দেখবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে দেখছে তারা উত্তরমুখী বসে আছে নাকি দক্ষিণমুখী বসে আছে, এইটা প্রথমে পড়বে। তারা কি নর্থ সাইডে আছে নাকি সাউথ সাইডে আছে, বসে কোন দিকে আছে। যদি দেখা গেল তোমাদেরকে বললো যে তারা নর্থ সাইডে আছে, অর্থাৎ উপরের দিকে বসে আছে, এই দিকে মুখ করে বসে আসে, উত্তর দিকে মুখ করে বসে আছে বা উত্তরমুখী আছে, তাহলে মনে রাখবে এটা হলো রাইট সাইড, ঠিক আছে, এটা হলো রাইট সাইড। আর যদি তার এটা হলো লেফট সাইড। আর যদি বলে যে দক্ষিণমুখী মুখ করে আছে, অর্থাৎ তোমার দিকে মুখ করে আছে, যদি এরকম বলে তোমার দিকে মুখ করে আছে বা দক্ষিণমুখী মুখ করে আছে, তখন কিন্তু এইটা হয়ে যাবে লেফট সাইড, এটা হয়ে যাবে রাইট সাইড। এইগুলো কিন্তু ছোট ছোট টিপস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই যদি জায়গাগুলো না মাথায় রাখো তাহলে কিন্তু তুমি রিজনিংটা করে উঠতে পারবে না, রিজনিংয়ে অনেক ভুল হবে, ঠিক আছে। তাহলে তোমার কি থাকলো যে দক্ষিণমুখী যদি হয়, এটা কিন্তু ফার্স্ট রুলস, এবং এই রুলসটা কিন্তু মাথায় রাখতে হবে যে যদি দক্ষিণমুখী হয়, কেউ যদি বলে যে তোমার দিকে মুখ করে আছে, প্রশ্নে যদি বলে, বা যদি বলে যে দক্ষিণ মুখে বসে আছে, তাহলে কিন্তু এইটা হয়ে যাচ্ছে লেফট, এটা হয়ে যাচ্ছে রাইট। যদি উত্তরমুখী হয় তাহলে ঠিক এর অপোজিটটা হচ্ছে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয়, যখন বৃত্তাকারে করছো, যখন বৃত্তাকারে করছো তখন কিন্তু তোমাকে বলবে যে বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে নাকি কেন্দ্রের বাইরের দিকে মুখ করে আছে। যদি বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে থাকে, যদি বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে কিন্তু এই অনুসারে এইটা কি হলো, এইটা হলো কি উত্তরমুখী, কিন্তু এইটা কি হলো দক্ষিণমুখী। তাহলে এইটা যেহেতু উত্তরমুখী, তাহলে এখানে হলো রাইট সাইড, এটা এটা হলো লেফট সাইড, বোঝা গেল। এটা রাইট সাইড, এটা লেফট সাইড। এখানে যেহেতু দক্ষিণমুখী বৃত্তাকারে বসে আছে, এখানে দক্ষিণমুখী, তার মানে এইটা তোমার দিক থেকে যেহেতু করবে তুমি, তাহলে এইটা তোমার হবে লেফট সাইড, এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইবার এইখানে চলে আসলো আমার হচ্ছে কোন দিক কোন মুখী, এটা এইটা চলে আসলো তোমার হচ্ছে আহ, এইটা চলে আসলো পশ্চিমমুখী। পশ্চিমমুখী যদি হয় তাহলে এইটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড। পুরোটা আবার বলি, হ্যাঁ। যদি বলো বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে মানে কেউ এইদিকে মুখ করে থাকবে, কেউ এইদিকে মুখ করে থাকবে। তাহলে এইটা কি হলো, এইটা হলো তোমার কি সাইড, এইটা হলো তোমার নর্থ সাইড। নর্থ সাইড হলে এটা রাইট, এটা লেফট, এটা আমরা জানলাম। যদি এটা সাউথ সাইডে মুখ করে হয় তাহলে এইটা হবে লেফট, এটা হবে লেফট, এটা হবে রাইট, গেল। এবার তো কেউ তো এই দিকে মুখ করে থাকবে না, তাহলে এই দিকে মুখ করে আছে মানে পশ্চিম দিকে মুখ করে আছে। যদি পশ্চিম দিকে মুখ করে থাকে তাহলে উপরেরটা হবে রাইট, নিচেরটা হবে লেফট, উপরেরটা হবে রাইট, নিচেরটা হবে লেফট। একই রকমভাবে কেউ যদি পূর্বমুখী হয়ে আছে, কেন্দ্রের দিকে আছে কিন্তু পূর্বমুখী হয়ে আছে, তাহলে কি হবে, তাহলে মনে রাখবে যে এইটা হবে নিচেরটা হবে রাইট, উপরেরটা হবে লেফট। ক্লিয়ার, বোঝা গেল, ভালো করে বুঝে নাও এই কথাটা। এইটা কিন্তু সময় তোমাদের সময় থেকে বাঁচাবে। নর্থ সাইডটা বুঝে গেলে এবার ইস্ট আর ওয়েস্টটা বুঝে যাও। যদি
এখানে বৃত্তাকারে যেহেতু আছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে ও হচ্ছে এদিকে মুখ করে আছে। এবার এইরকম যখন মুখ করে আছে, অর্থাৎ দেখবে যে পশ্চিম দিয়ে মুখ করে আছে, তাহলে উপরেরটা হবে রাইট সাইড, নিচেরটা হবে লেফট সাইড। তোমাকে খাতা এদিক ওদিক করে ঘোরানোর প্রয়োজন নেই, ঠিক আছে। একইরকমভাবে এটা হবে লেফট সাইড, যদি পূর্ব দিকে মুখ করে থাকে তাহলে এটা হবে লেফট সাইড, উপরেরটা হবে লেফট সাইড, নিচেরটা হবে রাইট সাইড। এবার গেল এইটা প্রবলেমটা, সাইড নিয়ে প্রবলেমটা চলে গেল কেন্দ্রের দিকে মুখ করে থাকাটা। এবার আরও একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, এখানে তুমি যখন বৃত্তটা আঁকলে, ঠিক আছে, তখন তোমাকে বললো যে 3 ঘর ডান দিকে। তারপর ধরো যে এই দিকে মুখ করেছিল, এদিকে মুখ করেছিল, এবার 3 ঘর ডান দিকে বললো। ডান দিকে মানে কি, রাইট সাইড আমার এটা, তাহলে 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, ঠিক আছে। তার মানে এইখানে গিয়ে নেক্সট কোশ্চেনটার উত্তরটা এখানে গিয়ে হবে। তখন তোমাকে কী করবে, এই দুটো কিন্তু ছেড়ে রাখতে হবে, এইভাবেই তুমি আঁকবে। যদি বলে 2 ঘর বাঁ দিকে, তাহলে 1 ঘর, 2 ঘর, তাহলে এখানে গিয়ে তোমার নেক্সট অ্যালফাবেটটা হবে, নেক্সট লেটারটা এখানে হবে, তাহলে নেক্সট নামটা এখানে হবে। তাহলে তোমাকে এইভাবে এঁকে নিতে হবে, ঠিক আছে। একটা ঘর কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় ঘরে যেতে হবে। হিসাবটা কীভাবে হবে, প্রথমটা ধরে নয়, পরেরটা ধরে 1 2 3 এইভাবে হবে, ঠিক আছে। এইভাবে ধরলে তাহলে এটা কেন্দ্রের মুখে গেল। এবার কেন্দ্র থেকে বাইরে দেখো, যদি বলো কেন্দ্রের বাইরের দিকে মুখ করেছিল, কেন্দ্রের বাইরের দিকে মুখ করে থাকতে পারে, ঠিক আছে, কেন্দ্রের বাইরের দিকে মুখ করে থাকতে পারে। এবার এখানে ঠিক কিন্তু উল্টো হবে, যদি ধরো যে কেন্দ্রের বাইরের দিকে মুখ করে আছে মানে এই দিকে মুখ করে আছে, তাহলে এটা হয়ে গেল সাউথ এখন। তাহলে সাউথে মুখ করে আছে মানে এইটা হয়ে যাবে, সাউথে যদি মুখ করে থাকে তাহলে এইটা হয়ে যাবে লেফট, এটা হয়ে যাবে রাইট। এবার কেন্দ্রের বাইরে মানে উপরেরটা, তাহলে এইটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে লেফট। একইরকমভাবে কেন্দ্রের বাইরে মুখ করে আছে এইটা, ঠিক আছে, এইদিকে থাকলে এইটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে লেফট। একইরকমভাবে কেন্দ্রের এইদিকে মুখ করে আছে, তখন এটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে লেফট। বোঝা গেল? এইগুলো কিন্তু মাথায় রাখবে, ভালো করে মাথায় রাখবে। এই জিনিসটা লাস্টের কথাটা আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাগুলো কিন্তু ভুল হয়, ঠিক আছে। উত্তর দক্ষিণটা আমরা ভালো করে বুঝি, এবার পূর্ব পশ্চিমটা ভালো করে বুঝে নাও। যদি কেন্দ্রের বাইরের দিকে থাকলো, যদি কেন্দ্রের বাইরের দিকে থাকলো, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে লেফট। উপরেরটা হবে লেফট, নিচেরটা হবে রাইট। যদি কেন্দ্রের বাইরের দিকে থাকে আর পশ্চিমমুখী হয়, তাহলে উপরেরটা হয়ে যাবে রাইট, নিচেরটা হবে লেফট। গেল? এগুলো কিন্তু তোমার টাইম বাঁচাবে, তোমাকে কিন্তু খাতা এদিক ওদিক ঘুরাবা না, এখান থেকে সোজা হিসাব মনে রাখবে। একইরকমভাবে এটা বললাম, এটা হলো লেফট, এটা হলো রাইট। একইরকমভাবে উপরে বললাম, এটা হলো রাইট, এটা হলো লেফট। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখবে, ঠিক আছে। এইবার তোমাদের যে যে প্রবলেমগুলো হয়েছিল চতুর্ভুজের, অর্থাৎ এইরকম যখন চতুর্ভুজ থাকছে তখন কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, তখন দেখবে আবার বলবে কেন্দ্রের দিকে মুখ করে কর্নারে, তখন কিন্তু কর্নার থেকে হিসাব করবে। কেন্দ্রের মুখ তার মানে কর্নারের হিসাব হবে, কর্নারের হিসাব হবে। এবার কর্নারের রাইট লেফট লিখে নাও, দেখে নাও। এবার কর্নারে কি হচ্ছে, এইটা হলো রাইট সাইড, এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, ঠিক আছে। কর্নারের এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড। তাহলে বোঝা গেল কর্নারের বিষয়গুলো। এবার এটা সাইডের, এটা আমরা ভালো করে বুঝি, এটা সব ভিতরের বললাম, একই রকমভাবে বাইরের বললে বাইরের হিসেব করবে, ঠিক আছে। এটা আমরা বুঝি, এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। গেল? ক্লিয়ার এটা? আরও একটা জিনিস, এবার অপোনেন্টটা বোঝো। যদি ধরো যে তাস খেলছে, তাস খেলছে বলছে, তার মানে তোমার যদি সঙ্গী বোঝায়, তাহলে সঙ্গী কিন্তু এইভাবে হবে, ঠিক আছে। এরা হলো সঙ্গী, তাস খেললে এরা হবে সঙ্গী। যদি তাস খেলে তাহলে এরা হবে সঙ্গী। মনে রাখো, অপোজিট পার্সনে যে আছে, বিপরীত দিকে মুখ করে যে আছে, সে হবে সঙ্গী। তো পরীক্ষায় অনেক সময় কোশ্চিন বলে যে ধরো এ বি সি আর ডি, চারজন বসে তাস খেলছে, তারপরে এদিক ওদিক বলে দিল, সমস্ত কিছু বলে দিল। তারপর বললো যে সি এর পার্টনারকে বা সি এর সঙ্গীকে, তাহলে কী হবে, সি এর সঙ্গী এ হলো। যদি বলে সি এর অপোনেন্টসকে, তাহলে হলো ডি আর বি। এইভাবে মনে রাখবে, সঙ্গী মানে হচ্ছে অপোজিট সাইডে যারা আছে তারা হলো সঙ্গী। তো এই যে কিছু টিপস, কিছু রুলস, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, তবে কিন্তু পারবে। আমরা নিজস্ব পাবলিশড যে বইটা তোমাদেরকে বারবার বলছি, যে আমাদের যে ডাব্লিউপি কেপি বই, সেখানে কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট আছে। এবার এই প্র্যাকটিস সেটের বইটা যারা কালেক্ট করেছে এবং যারা কালেক্ট করবে, তাদের কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু ফলো করতে হবে। বইটা যখনই হাতে পেয়ে গেলে তুমি কিন্তু বইটার প্রশ্ন উত্তর করবে না, কি করবে, যেহেতু মক টেস্টের বই, পুরো মক টেস্টটা দিবে তুমি।
ঠিক আছে, মক টেস্টটা দেবে। মক টেস্টটা দেওয়ার পরে আনসার কী থাকছে, ওর পাশে ডিটেলস থাকছে। এবার মক টেস্টটা তুমি দিয়ে নিবে, ওখানে কিন্তু দাগাবা না এর এক, এর দুইয়ের বি এর, সরি দুইয়ের বি, তিনের সি, এরকম করে দাগাবে না। কী করবা, পুরো মক টেস্টটা দিবা পরীক্ষা 1 ঘন্টা প্রতিদিন রাত্রেবেলা করে একটা করে মক টেস্ট দিয়ে ঘুমাতে হবে। পুরো মক টেস্টটা দিয়ে দিলে, মক টেস্টটা দেওয়ার পরে তোমার কত স্কোর হলো আনসার কি দেখে করে নেবে। তারপরে তোমার যেটা ভুল হলো এবং যেটা রাইট হলো সেটার কি করবে, এক্সপ্লেনেশন যে থাকছে আনসার কির পরে আমাদের যে এক্সপ্লেনেশনগুলো থাকছে সেই এক্সপ্লেনেশনগুলো দেখে নেবে। ফলে তোমার কোনো ভুল হওয়ার চান্সই থাকবে না। বোঝা গেল? এইটা কিন্তু প্র্যাকটিস সেটার আমাদের যে বর্তমানে যে বইটা পাবলিশ হয়েছে সেটা, বইটা যারা এখনও নেওনি তারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারো, বা আমাদেরকে অর্ডার করে নিয়ে নিতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, বইটা পেয়ে যাবে। এছাড়াও আমাদের অফলাইনে যারা ভর্তি হয়, যেসব ছাত্র আমাদের অফলাইন ব্রাঞ্চে ভর্তি হয়, অর্থাৎ আমাদের বালুরঘাটে, গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে, তপনে, ঠিক আছে, কালিয়াগঞ্জে, মালদাতে, এই যে অফলাইন ব্রাঞ্চগুলো রয়েছে আমাদের, এই অফলাইন ব্রাঞ্চে যারা ভর্তি হয় তাদের জন্য বই, স্টাডি মেটেরিয়াল সমস্ত ফ্রি থাকে। আমাদের অনেক সস্তায় এবং অনেক কম খরচে আমরা পড়াই ছাত্রদের, রিগার্ডিং ছাত্রদের সেন্ট্রিক, যাতে ছাত্ররা সুবিধা ভোগ করতে পারে এবং যাতে আমরা রুরাল এরিয়াতে বসবাস করি যেসব ছাত্ররা, তাদের যাতে কোনো ইকোনমিক্যালি যাতে ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম না হয়, তার জন্য আমরা ফিসটা অনেকটা কম রেখে পড়াই। আমার নিজস্ব গঙ্গারামপুর এবং তপন ব্রাঞ্চে, আমি গঙ্গারামপুর তপন ব্রাঞ্চে ক্লাস দিই এবং এই দুটো জায়গায় আমি কন্ট্রোল করি। সো তোমরা যদি এই দুটো ব্রাঞ্চে ভর্তি হতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা অন্যান্য ব্রাঞ্চে ভর্তি হলেও যোগাযোগ করতে পারো। স্পেশাল কী পাওয়া যায় ক্লাস, দেখো স্পেশাল ক্লাস এইভাবে পাওয়া যায়। তোমাদের অফলাইনে 3 দিন ক্লাস থাকছেই, এই 3 দিনের ক্লাসের পাশাপাশি তোমরা সপ্তাহে আবার 4 দিন তোমরা কী পাবে, অনলাইন ক্লাস পাবে। এই অনলাইন ক্লাসটা কী থাকবে, এখানে থাকবে ডাউট সলভ। অর্থাৎ তুমি সারাদিনে তোমাকে একটা চ্যাপ্টার পড়া দেওয়া হয়ে গেলো বা কোনো একটা দিয়ে দেওয়া হলো, তুমি ক্লাস করেছো, ক্লাস করোনি, ক্লাসে গিয়েছিলে, এগুলোর পরেও এটা আলাদা টপিক থাকছে, তোমার একটা টপিক থেকে গেল, তুমি সারাদিনে তোমাকে এটা পড়ার দায়িত্ব দিয়ে দিলো, তুমি এবার পড়লে প্লাস অঙ্ক করলে প্লাস প্র্যাকটিস সেট করলে রিজনিংয়ের। এবার তোমার কী কী ডাউট থাকলো, কী কী প্রবলেম থাকলো, এবং যেই যেই হোমওয়ার্কগুলো তোমাকে দেওয়া ছিল, যেই যেই পড়াগুলো জিকেতে দেওয়া হয়েছিলো, সেই পড়াগুলো করোনি কিনা রাত্রেবেলা করে অনলাইনে আবার জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, রাত্রেবেলা যখন অনলাইনে জিজ্ঞাসা করা হবে তখন তোমাকে প্রশ্ন উত্তর করে নেওয়া হবে, তোমার যে প্রবলেম থাকছে সেটা সলভ করা হবে। তো এইভাবে দিনের এবং রাতের ক্লাস, মানে তুমি বাড়িতে থাকো তাও তুমি কী পাবে, বাড়িতে থাকলেও তুমি একদম আবাসিকের সমস্ত ফ্যাসিলিটিস, একদম হোস্টেলের সমস্ত ফ্যাসিলিটিস তুমি পেয়ে যাচ্ছ বাড়িতে বসে বসে, কারণ আমি তোমাকে সারা দিনের আবার পড়াটা দিব। এটা তোমার গঙ্গারামপুর আর তপন ব্রাঞ্চের জন্য আমি নিজস্বভাবে এটার জন্য খাটাই। ঠিক আছে, তো এই হচ্ছে প্রস্তুতি। যে কোনো সমস্যা, ভর্তি বা যা কিছু, যে কোনো কিছুর জন্য আমার নাম্বারে যোগাযোগ করবে। পিডিএফ চাইলে বা যা কিছু ক্লাস হবে আমার নাম্বারে যোগাযোগ করবে 8759907656। তোমাদের বলে রাখলাম যে তোমাদের মঙ্গলবার থেকে ক্লাস স্টার্ট হবে, অর্থাৎ টিউসডে থেকে তোমাদের হচ্ছে একদম স্যাটারডে পর্যন্ত ক্লাস চলবে, রিজনিং ক্লাসটা। ঠিক আছে, তো দেখা হচ্ছে রিজনিং ক্লাসে আগামীকাল। ক্লাসগুলো সবাই প্রত্যেকে করবে, আর যেইভাবে বললাম সেইভাবে করবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।